আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। হানা একাডেমির আরো একটি নতুন জাপানিজ ক্লাসে আপনাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা মিন্নানো নিহঙ্গ বইয়ের ৫ম অধ্যায়ের গ্রামার শিখব। এই অধ্যায়ে মোট ৭টি গ্রামার রয়েছে। আমরা প্রত্যেকটা গ্রামার বুঝে বিস্তারিত ব্যাখ্যা এবং উদাহরণ সহ শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই অধ্যায়ের ১ম গ্রামারের যে রুলস, সেই রুলসটা হচ্ছে নাউনের পরে কিন্তু নাউন হিসাবে নির্দিষ্ট একটা স্থান থাকবে। আমরা নাউন না বলে সরাসরি বলতে পারি নির্দিষ্ট স্থানের পরে যদি ইকিমাস, ইকিমাস মানে যাওয়া, খিমাস, খিমাস মানে আসা, কাইরিমাস, কাইরিমাস মানে ফেরা বা বাড়ি ফেরা বোঝায়। তাহলে নির্দিষ্ট স্থানের পরে ইকিমাস, কিমাস এবং কাইরিমাস এই ৩ টা ভার্বের কোনো একটা ভার্ব থাকে, তাহলে ওই স্থানের সাথে এ পার্টিকেল বসাতে হবে। খেয়াল করেন, এই বর্ণটা আমরা যখন বর্ণ হিসাবে পড়েছি এটার উচ্চারণ ছিল হে। যখন এটা পার্টিকেল হিসাবে বসবে তখন এটার উচ্চারণ হবে এ। আমাদের রুলসটা হচ্ছে নির্দিষ্ট স্থান থাকতে হবে। নির্দিষ্ট স্থান থাকার পর চলাচল জাতীয় বা মুভমেন্ট জাতীয় ইকিমাস, খিমাস এবং কাইরিমাস এই ৩টা ভার্বের কোনো একটা ভার্ব আসলে তখন ওই স্থানের পরে আমরা এ ব্যবহার করব। চলেন আমরা একটু উদাহরণ দেখি নিচ থেকে। প্রথম উদাহরণটা খেয়াল করেন। নিহন, নিহন মানে জাপান। তাহলে নিহনে জাপানে ইকিমাস, ইকিমাস অর্থ হচ্ছে যাই। নিহনে ইকিমাস জাপানে যাই। নিহন জাপান এটা একটা স্থান, আর ইকিমাস যাই, জাপানে যাই। তাহলে জাপান এরপরে ইকিমাস আছে, যাওয়া আছে। যেহেতু স্থানের পরে যাওয়া, আসা, ফেরা এই ৩টার একটা ভার্ব এখানে আছে, এই জন্য আমরা ওই স্থানের সাথে এখানে এ বসিয়ে দিয়েছি। নিহনে জাপানে ইকিমাস যাই। শুধুমাত্র এই ৩টা ভার্বের ক্ষেত্রে এখানে এই যে বাংলা সহ লেখা আছে ইকিমাস মানে যাওয়া, খিমাস মানে আসা, কাইরিমাস মানে ফেরা। এই ৩টা ভার্বের ক্ষেত্রে এই এটা আমরা ব্যবহার করব। দ্বিতীয় উদাহরণটা দেখেন। তোমোদাচি নো, বন্ধুর। তোমোদাচি মানে বন্ধু, আর এই নো মানে হচ্ছে র। তোমোদাচি নো বন্ধুর ইয়ে, ইয়ে মানে হচ্ছে বাড়ি। আবার দেখেন এই যে এ আছে আমাদের যে পার্টিকেল সেইটা, ইয়ে এ বাড়িতে ইকিমাস, ইকিমাস মানে যাই। তাহলে খেয়াল করেন এখানে এই বাড়ি, এই বাড়িটা একটা স্থান এবং ইকিমাস অর্থ যাই। স্থান আছে তারপরে ইকিমাস আছে। এখন ওই স্থানের সাথে আমরা এ বসাবো। ইকিমাস, কিমাস, কাইরিমাস যে কোনো একটা থাকলে নির্দিষ্ট স্থানের পর তবে ওই স্থানের সাথে এ বসাতে হবে। তৃতীয় উদাহরণটা দেখেন। বাঙ্গুরা দেশু মানে হচ্ছে বাংলাদেশ। বাঙ্গুরা দেশু এ বাংলাদেশে কি মাসতা এসেছি। এটা আবার পাস্ট টেন্স, হ্যাঁ। কি মাসতা, এই মাসতা দিয়ে পাস্ট টেন্সে বোঝায় বাংলাদেশে এসেছি। এখানে এই বাংলাদেশ একটা স্থান এবং ওই স্থানের পরে এই যে আশা আছে, এই জন্য এই স্থানের সাথে এ বসছে। পরের উদাহরণ লেখা আছে কিয়োশিৎসু, কিয়োশিৎসু মানে হচ্ছে ক্লাসরুম, এইটা একটা স্থান। কিয়োশিৎসু এ ক্লাসরুমে কিমাস্তা এসেছি, ক্লাসরুমে এসেছি, ক্লাসরুমে এসেছি। তাহলে ক্লাসরুম একটা স্থান, এরপরে আশা আছে, সুতরাং এখানে আমাদের ওই যে পার্টিকেল এ বসছে। পরের উদাহরণ দেখেন। গাক্য কারা অর্থ হচ্ছে স্কুল থেকে, গাক্য মানে স্কুল, কারা মানে থেকে, স্কুল থেকে উচি, উচি মানে বাড়ি, আর এ যেটার সাথে এ আছে উচি এ বাড়িতে, স্কুল থেকে বাড়িতে কায়েরি মাস, কায়েরি মাস হচ্ছে ফেরা, স্কুল থেকে বাড়িতে ফিরি। তো এখানে খেয়াল করেন এই যে উচি, উচি এটা হচ্ছে বাড়ি, এটা একটা স্থান এবং এইটার পরে ভার্ব আছে কাইরি মাস, কাইরি মাস হচ্ছে ফেরা। স্থানের পর ফেরা আছে, এই জন্য স্থানের সাথে এ বসছে। আমাদের রুলসটা তাহলে যদি নির্দিষ্ট একটা স্থান থাকে, থাকার পরে এখানে থাকতে হবে ইকিমাস, খিমাস, কাইরিমাস, যাওয়া, আসা, ফেরা এই ৩টা ভার্বের একটা ভার্ব থাকলে তখন আমরা ওই স্থানের সাথে এ বসাবো। আশা করি এইটুকু বুঝতে পারছেন। তবে আমাদের মনে রাখতে হবে, খেয়াল করেন যে নিজের দেশ অথবা বাড়ি ফেরার ক্ষেত্রে যদি আপনি নিজে দেশে ফেরার কথা বলেন বা বাড়ির ফেরার কথা বলেন তাহলে সব সময় কাইরি মাস হবে। নিজের দেশে ফেরার কথা বললে কাইরি মাস হবে। এবং আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, এ পার্টিকেলের পরিবর্তে নি পার্টিকেল বসতে পারে। মানে আমরা তো দেখলাম যে যদি স্থান থাকে, স্থানের পর যদি যাওয়া
এবং হচ্ছে আসা এবং হচ্ছে ফেরা, এই ৩টা ভার্বের একটা ভার্ব থাকে, তাহলে আমরা দেখলাম সেখানে এ বসে এ। কিন্তু ওই এর পরিবর্তে নি বসতে পারে, এটা মাথায় রাখতে হবে, নি বসতে পারে। অপশনে যদি আপনি দেখেন যে এ নাই নি আছে, তখন ওই নি দিয়ে উত্তর করবেন। এখন যদি অপশনে দেখেন এ আছে নিও আছে, তখন কিন্তু আপনি এ সিলেক্ট করবেন বা এ দিয়ে উত্তর দিবেন। আর এ না থাকলে তখন আপনি নি দিয়ে উত্তর দিবেন। এই জন্য এখানে আমি নোট করে দিয়েছি যে এ পার্টিকেলের পরিবর্তে নি পার্টিকেল বসতে পারে। এরপরে ২ নম্বর রুলস দেখেন, এটা খুবই ইন্টারেস্টিং, কিন্তু অনেকে এটা গুলিয়ে ফেলে বুঝে উঠতে পারে না। আমরা খুব সহজ করে শিখব। রুলসটা হচ্ছে প্রশ্নবোধক শব্দের সাথে মো বসলে তখন ওই বাক্যের শেষে না বোধক ক্রিয়া বসে, মানে নেগেটিভ ভার্ব বসে, না বোধক ভার্ব বসে, পুরো বাক্যটাই নেগেটিভ হয়ে যায়। কিন্তু শর্ত হচ্ছে যে একটা প্রশ্নবোধক বা ডাব্লিউএস ওয়ার্ড থাকতে হবে, প্রশ্নবোধক শব্দ থাকতে হবে, তারপর মো বসবে, তারপর না বোধক ক্রিয়া বসবে। ডাব্লিউএস কোশ্চেনের সাথে মো আসলে সেখানে মাস্ট বি, অবশ্যই শেষে না বোধক ক্রিয়া বসবে বা বসাতে হবে। আপনাদের বইয়ে একটা শব্দ দিয়ে উদাহরণ দেওয়া আছে, কিন্তু আমি আপনাদের টোটাল এখানে 4টা শব্দ লিখে দিয়েছি বোঝার সুবিধার্থে। খেয়াল করেন, তাহলে আমি কি বলছি, প্রশ্নবোধক শব্দের সাথে মো বসলে সেটা দিয়ে নেগেটিভ বা না বোধক বুঝাবে, আবার শেষেও না বোধক ভার্ব বসবে। আগে আমরা এইটুকু ক্লিয়ার হই যে প্রশ্নবোধক শব্দের সাথে যদি মো আসে তখন সেইটা কিভাবে নেগেটিভ হয়ে যায়। প্রথম যে উদাহরণটা সেইটা একটু খেয়াল করেন, আমাদের এখানে প্রথম শব্দটা হচ্ছে দোকো। দোকো মানে কোথায়। এখন এটার সাথে যদি আপনি মো যুক্ত করেন, দোকো মো, তাহলে হবে কোথাও না। অথবা এভাবেও বলা যায় দোকো এ মো, কোথাও না। এখানে এটা থার্ড ব্র্যাকেটের ভিতরে আছে। যদি দেখেন যে কোথাও থার্ড ব্র্যাকেট দেওয়া আছে, তাহলে আপনি বুঝে নিবেন যে এই শব্দটা বললেও হয়, না বললেও হয়, পড়লেও হয়, না পড়লেও হয়। তার মানে দুইভাবেই পড়া যাবে। আমাদের এখানে এই দোকো অর্থ কোথায়, আপনি এখন এভাবে বলতে পারেন দোকো এ মো, কোথাও না, কোথাও ড্যাশ 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 না, এই ড্যাশে এসে আমাদের ওই ক্রিয়া বা ভার্বটা বসবে। তো আমরা সহজে আপাতত এভাবে পড়ি, দোকো এ মো, কোথাও না, অথবা দোকো মো, কোথাও না। এইটাই শুধুমাত্র আপনাদের বইয়ে দেওয়া আছে, কিন্তু আমি এখানে আরো 3টা শব্দ অ্যাড করে দিয়েছি বোঝার সুবিধার্থে। পরবর্তী শব্দটা দেখেন, লেখা আছে দাঁড়ে। দাঁড়ে মানে কে। তো আমি যদি এখানে মো যুক্ত করি, দাঁড়ে মো, কেউ না, তাহলে দাঁড়ে মো কেউ না, দাঁড়ে মো কেউ, এরপর ড্যাশ আছে, ড্যাশে একটা ভার্ব বসবে, শেষে আসবে না। কিন্তু আমরা একত্রে এখন এভাবেই পড়বো, দাঁড়ে মো কেউ না। তারপরে আছে নানি। নানি মানে কি। এখানে আমরা মো যুক্ত করছি, দেখেন নানি মো, তখন হবে কিছুই না, কিছুই ড্যাশ না, কিছুই ড্যাশ না, ওই ড্যাশে একটা ভার্ব বসবে। আমরা উদাহরণে দেখব, আপাতত ওয়ার্ডটা বুঝেন, উদাহরণ পরে বুঝেন। তাহলে দাঁড়ে মো কেউ না, আর নানি মো কিছুই না। এরপর হচ্ছে ইচ্ছু। ইচ্ছু মানে কখনো, ওইটার সাথে মো দিয়েছি দেখেন, তাহলে ইচ্ছু মো, কখনোই না, কখনোই ড্যাশ না, ওই ড্যাশে একটা ভার্ব বসবে বা একটা ক্রিয়া বসবে। আপাতত আমরা সহজে ওয়ার্ডগুলো পড়ি। আমরা পড়বো দোকো এমো, কোথাও না, অথবা দোকোমো, কোথাও না, দারেমো, কেউ না, নানিমো, কিছুই না, ইৎসুমো, কখনোই না। এখন উদাহরণ দেখেন, শুরুতে আমরা উদাহরণ দেখব এই দোকো এমো, কোথাও না, এইটা দিয়ে। ডান পাশে উদাহরণগুলো খেয়াল করেন, দোকো এমো, কোথাও ইকিমাসেন, যাব না। ইকিমাস মানে যাওয়া, এখানে লেখা আছে মাসেন, এটা না বোধক আছে, নেগেটিভ আছে। আগেই বলছি যে এই প্রশ্নবোধক ওয়ার্ডের সাথে যদি মো বসে তারপর শেষে গিয়ে ভার্বটা অবশ্যই না বোধক হবে, এটা হবেই। না বোধক ছাড়া এটাকে হ্যাবোধক বাক্য তৈরি করতে ব্যবহার করা হয় না এই মোটা। তো আপনি সহজে মনে রাখবেন, যদি প্রশ্নবোধক শব্দের সাথে মো আসে তখন শেষে গিয়ে না বোধক ক্রিয়া বা না বোধক ভার্ব অবশ্যই বসবে। তো যাই হোক, উদাহরণে আসেন, দোকোমো অর্থ হচ্ছে কোথাও ইকিমাসেন, যাব না। অথবা আপনি বলতে পারেন কোথাও যাই না, যেটা দিয়ে ফিউচার টেন্স বুঝায় সেইটা দিয়ে প্রেজেন্ট টেন্সও বুঝায়, আমরা জানি। এখন এইটাকে যদি আমরা পাস্ট টেন্স করি, খেয়াল করেন, তাহলে আমরা কি বলবো, দোকোয়েমো, কোথাও ইকিমাসেন দেশতা, যাই নাই, ইকিমাসেন দেশতা, যাই নাই। আমরা জানি এই মাসেন দিয়ে বুঝায় প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সের নেগেটিভ,
আর হচ্ছে এই মাসেন দেশতা, এটা দিয়ে বুঝাবে পাস্ট টেন্সের নেগেটিভ। পরবর্তীতে আমরা দ্বিতীয় উদাহরণে চলে যাই। আছে দারে ম, কেউই না। দেখেন এখানে কি লেখা আছে, হে ইয়া নি, হে ইয়া মানে হচ্ছে রুমে, এই নিটা পার্টিকেল। হে ইয়া নি রুমে, দারে মো কেউ, এই ই মানে আছে বা থাকা, আর এই মাসেন দিয়ে না বোধক বুঝায়, তাহলে ই মাসেন নাই। হে ইয়া নি রুমে দারে মো কেউ ই মাসেন নাই, রুমে কেউ নাই। এখন খেয়াল করেন, আমি যদি বলতে চাইতাম যে রুমে কেউ ছিল না, পাস্ট টেন্সে বলতাম, তাহলে আমরা এই মাসেন দেশতা দিয়ে বলবো। কিভাবে বলবো? তখন বলবো হে ইয়ানি রুমে দারে মো কেউই ই মাসেন দেশতা, ই মাসেন দেশতা ছিল না, রুমে কেউই ছিল না, এইভাবে বলা যায়। পরের উদাহরণে চলে আসেন। আসা, আসা মানে সকালে, আসা সকালে, নানিমো, নানিমো মানে কিছুই না, নানিমো কিছুই তাবে মাসেন খাই না, সকালে কিছুই খাই না। আসা সকালে, নানিমো কিছুই তাবে মাসেন খাই না। এই তাবে মানে খাওয়া, আর এই মাসেন দিয়ে নাবোধক বোঝায়, তাবে মাসেন খাই না, সকালে কিছুই খাই না। এখন এই বাক্যটাকে যদি আমরা পাস্ট টেন্সে বলতে চাই, তাহলে আমরা বলবো আসা সকালে নানিমো কিছুই তাবে মাসেন দেশতা খাই না। আসা সকালে নানিমো কিছুই তাবে মাসেন দেশতা খাই নাই, সকালে কিছুই খাই নাই। আবার দেখেন এরপরে আছে ইৎসুমো, ইৎসুমো মানে কখনোই না। ওয়াতাশি ওয়া আমি, ইৎসুমো কখনোই, কহিও কফি, এই কফি মানে কফি, এই ও পার্টিকেল, এটা আমি পরে আলোচনা করব সামনে আসলে, এখন ওটা নিয়ে কথা বলবো না। কহিও কফি, এই নমি মাস অর্থ পান করা, তাহলে নমি মানে পান করা, এই মাসেন দিয়ে না বোধক বুঝায়, নমি মাসেন পান করি না, আমি কখনোই কফি পান করি না। আবার যদি আমরা এটাকে পাস্ট টেন্স দিয়ে বলতাম, তাহলে বলতাম ওয়াতাশি ওয়া আমি ইৎসুমো কখনোই, কহিও মানে হচ্ছে কফি, নমি মাসেন দেশতা পান করি নাই, আমি কখনোই কফি পান করি নাই, এইভাবে বলা যায়। তাহলে আমরা কি শিখলাম, আমি আবার একটু রিপিট করে দেই। প্রশ্নবোধক শব্দের সাথে যদি মো বসে, তাহলে তার পরবর্তী ক্রিয়াটা নাবোধক হবে। আর প্রশ্নবোধক শব্দের সাথে মো বসে কিভাবে নতুন শব্দ তৈরি হয়, সেটা আমরা নিচে দেখছি। দোকো মানে কোথায়, দোকো মো অর্থ হবে কোথাও না। দারে মানে কে, দারে মো অর্থ হবে কেউ না। এরপর হচ্ছে নানি মানে কি, নানি মো অর্থ হবে কিছুই না। এরপর হচ্ছে ইৎসু মানে হচ্ছে কখন, ইৎসু মো কখনোই না। এই ড্যাশে একটা করে ভার্ব বসবে। আশা করি ক্লিয়ার হয়েছেন। আপনাদের অবগতির জন্য আরেকটা ইনফরমেশন জানিয়ে রাখি, আগামী ১ জুলাই থেকে আমাদের হানা একাডেমিতে নতুন একটা জেএলপিটি N5 এর অনলাইন ব্যাচ শুরু হচ্ছে। এই ব্যাচটার সবগুলো ক্লাস আমি নিজেই নিব। ক্লাস হবে সপ্তাহে ৪ দিন, রাত ১০টায়। ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভ ক্লাস হবে, ক্লাস শেষে আবার রেকর্ড দেওয়া হবে। একবারে বেসিক থেকে শুরু করে জেএলপিটি N5 পাস করার জন্য, মানে সর্বোচ্চ ভালো ফলাফল করার জন্য যা যা লাগে আপনি সবকিছুই পাবেন এই ব্যাচে। একবারে বর্ণ থেকে শুরু করে মিন্নানো নিহঙ্গ যে বইটা আছে, এই বইয়ের প্রত্যেকটা টপিক, শব্দার্থ, গ্রামার, তারপরে রেনশু, বুমকেই, রেইবুন, কাইওয়া, মন্দাই, সবকিছু ধরে ধরে শেখানো হবে এই ব্যাচে। এবং আপনারা জানেন যে কাঞ্জির যে ক্লাসগুলো আছে, আমি কাঞ্জি টেকনিক দিয়ে শিখিয়ে থাকি। এই N5 এর সিলেবাসের সবগুলো কাঞ্জি টেকনিক দিয়ে এই ব্যাচে শেখানো হবে। এবং এই ব্যাচে ভর্তি হলে আপনি কাঞ্জির শীট পাবেন, শব্দার্থের শীট পাবেন, বেসিকের শীট পাবেন, এটা এই ব্যাচের সাথে ফ্রি দেওয়া হবে। কোর্স ফি হচ্ছে এই ব্যাচের ৭,১০০ টাকা, এটা এককালীন পরিশোধ করতে হবে। যদি আপনারা কেউ আগ্রহী থাকেন তাহলে কমেন্ট করলে হবে, অথবা আমাকে ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে নক দিলেই হবে। ৩ নম্বর রুলসটা হচ্ছে, যানবাহনের পরে যদি সামনে ইকিমাস মানে হচ্ছে যাওয়া, খিমাস আসা, কাইরিমাস ফেরা, এই ৩টা ভার্বের একটা ভার্ব থাকে, তাহলে ওই যানবাহনের পরে দে পার্টিকেল যুক্ত করতে হবে। আর দে এটার অর্থ হবে দ্বারা বা দিয়ে। এর আগে আমরা পড়ছিলাম, যদি নির্দিষ্ট স্থানের পরে ইকিমাস, কিমাস, কাইরিমাস থাকে, স্থানের পরে এই ৩টা ভার্ব থাকলে তখন ওই স্থানের সাথে আমরা এ বসাইছি। আর এখন দেখলাম
যদি যানবাহনের পরে ইকিমাস কিমাস কাইরিমাস থাকে তখন ওই যানবাহনের সাথে দে বসাইতে হবে। দে 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 বসাইয়া অ্যাকচুয়ালি বুঝায় যে আপনি কোন মাধ্যমে বা কি দিয়ে ওই স্থানে গেছেন সেইটাই বুঝায়। তো যাই হোক, যানবাহনের পরে ইকিমাস কিমাস কাইরিমাস থাকলে দে বসাবো, আর স্থানের পরে যদি কিমাস ইকিমাস এবং কাইরিমাস থাকে তখন আমরা সেখানে এ বসাবো। আসেন এইটার উদাহরণ দেখি। আমরা প্রথম উদাহরণটায় যদি চলে যাই, লেখা আছে বাসু। বাসু মানে বাস, দে দিয়ে, বাস দিয়ে, গাক্ক এ স্কুলে ইকিমাস যাই, বাস দিয়ে স্কুলে যাই। দেখেন এই বাস একটা যানবাহন এবং এইটা শেষে দেখেন এই যে ইকিমাস আছে, ইকিমাস যাওয়া আছে। তাহলে যানবাহনের পরে আমরা দেখলাম এখানে যাওয়া আছে, তিনটা ভার্বের যে কোনো একটা থাকতে হবে, যাওয়া, আসা, ফেরা, এই তিনটার একটা থাকলে তখন আমরা যানবাহনের সাথে দে বসিয়ে দিব। পরবর্তী উদাহরণটা দেখেন, লেখা আছে কি দেনসা। দেনসা মানে হচ্ছে ট্রেন। তাহলে দেনসা দে, ট্রেন দিয়ে, এই দে অর্থ এখানে দিয়ে, ট্রেন দিয়ে খাইসা এ কোম্পানিতে খিমাস। খিমাস মানে হচ্ছে আসি, ট্রেন দিয়ে কোম্পানিতে আসি। এখানে এই যে ট্রেন, ট্রেন হচ্ছে একটা যানবাহন এবং আসা এই ভার্বটা আছে, এই জন্য ওই যানবাহনের সাথে আমরা দে বসাইছি, ট্রেন দিয়ে কোম্পানিতে আসি। পরের উদাহরণ দেখেন, লেখা আছে হিকো কি, অর্থ হচ্ছে বিমান, আর এই দে, দে মানে দিয়ে, বিমান দিয়ে কুনি এ দেশে, বিমান দিয়ে দেশে কাইরি মাস ফিরি, বিমান দিয়ে দেশে ফিরি। তাহলে এখানে বিমান আছে, এটা একটা যানবাহন, এবং এই যে ফেরা আছে, তাহলে যানবাহনের পর ফেরা আছে, তার মানে যানবাহনের সাথে আমরা দে বসাবো। আগের রুলস আর এই রুলস দুইটা একই সিস্টেম, কিন্তু যদি আমরা দেখি স্থান আছে তাহলে স্থানের সাথে আমরা কি বসাবো, স্থানের পরে ওই তিনটা ভার্ব থাকলে স্থানের সাথে আমরা এ বসাবো। আর যদি দেখি যানবাহন আছে, যানবাহনের পরে ওই তিনটা ভার্ব আছে, তখন আমরা যানবাহনের সাথে দে বসাবো। দে এর অর্থ হবে দ্বারা বা দিয়ে। খেয়াল করেন নিচে একটা নোট আছে, পায়ে হেঁটে কোথাও গেলে। এখন আমি বলছি যাওয়া আসা ফেরা এই তিনটা ভার্বের সাথে হবে। এখন পায়ে হেঁটে গেলে, এটাও তো যাওয়া হয়, পায়ে হেঁটে গেলে তখন এই দে পার্টিকেল বসবে না। এইটা ব্যতিক্রম নিয়ম, এইটা নোটটা মনে রাখবেন। পায়ে হেঁটে গেলে, এখানেও তো যাওয়া আছে, যদি উদাহরণ দেখেন লেখা আছে কি আরুইতে। আরুইতে মানে হচ্ছে পায়ে হেঁটে, গাক্কয়ে স্কুলে ইকিমাস যাই, পায়ে হেঁটে স্কুলে যাই। এখানেও তো যাওয়া আছে, কিন্তু এখানে পায়ে হাঁটা, এই পায়ে হাঁটার সাথে দে বসবে না। দেখেন আরুইতে, এখানে কিন্তু কোনো দে বসায় নাই, দে হয় নাই। আরুইতে দে যদি এভাবে আমরা বলতাম তাহলে সেটা ভুল হইতো। তো সহজ কথা, আপনি মনে রাখবেন যে এই পায়ে হেঁটে কোথাও গেলে সেখানে এই দে পার্টিকেল হবে না। আমাদের ৪ নম্বর রুলসটা হচ্ছে, যদি নাউন থাকে, নাউনের পর আমাদের তো থাকে, এরপর একটা ভার্ব থাকে, ভার্ব কাজ, ভার্ব থাকে, তখন ওই তো এর অর্থ হবে সাথে। এখন নাউন হিসাবে কি থাকবে, নাউন হিসাবে থাকবে ব্যক্তি বা প্রাণী। তাহলে আমরা ডিরেক্ট করতে পারি যে ব্যক্তি প্রাণী, এরপর যদি তো থাকে এবং তারপর যদি একটা ভার্ব থাকে, ব্যক্তি প্রাণী তার সাথে তো থাকার পর সামনে যদি ভার্ব থাকে, তাহলে ওই তো এটার অর্থ হবে সাথে। তো এটার আরো একটা অর্থ হয়, তো এর আর একটা অর্থ আছে এবং, সেটা কখন হয় আমরা নিচে শিখবো। আগে এটা দেখেন, এখানে রুলসটা হচ্ছে ব্যক্তি প্রাণী থাকার পর এরপর যদি তো থাকে, এরপর সামনে একটা কাজ থাকে, তখন ওই তো এর অর্থ হবে সাথে। আমরা নিচ থেকে একটু উদাহরণ দেখি, লেখা আছে দেখেন সেন্সেই তো। সেন্সেই মানে শিক্ষক, উনি একজন ব্যক্তি, তাহলে সেন্সেই তো শিক্ষকের সাথে হানাসি মাস কথা বলি, শিক্ষকের সাথে কথা বলি। এই শিক্ষক উনি একজন ব্যক্তি এবং হানাসি মাস কথা বলা, এইটা হচ্ছে একটা ভার্ব। তাহলে ব্যক্তির আছে, তারপরে ভার্ব আছে, মাঝখানে তো বসছে, এই তো এর অর্থ হয়েছে এখানে কি সাথে। দ্বিতীয় উদাহরণটা দেখেন, ওয়াতাশি ওয়া আমি, হাহা তো, এই হাহা মানে মা, উনিও তো একজন ব্যক্তি, হাহা তো মায়ের সাথে তাবে মাছ খাই, আমি মায়ের সাথে খাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যক্তি আছে এবং এরপরে একটা কাজ আছে, মাঝখানে তো বসছে, তো এর অর্থ হয়েছে সাথে। ওয়াতাশি ওয়া আমি হাহা তো মায়ের সাথে তাবে মাছ খাই। পরের উদাহরণটা দেখেন, লেখা আছে নেকো। নেকো মানে হচ্ছে কি বিড়াল। নেকো তো বিড়ালের সাথে, নেকো তো বিড়ালের সাথে নেমাস ঘুমাই। তাহলে বিড়াল এটা একটা প্রাণী, এরপর সামনে ঘুমাই এটা একটা কাজ,
প্রাণী আছে, এরপর কাজ আছে, মাঝখানে তো বসছে, তো অর্থ সাথে। শেষে আরো একটা উদাহরণ আছে, দেখেন লেখা আছে তোমোদাচি তো, বন্ধুর সাথে। তোমোদাচি উনি একজন ব্যক্তি, এরপর তো আছে, এটার অর্থ সাথে। তোমোদাচি তো বন্ধুর সাথে, নিহঙ্গ ও অর্থ হচ্ছে জাপানি ভাষা, বন্ধুর সাথে জাপানি ভাষা বেঙ্কিও শিমাস পড়াশোনা করি। তাহলে বন্ধুর সাথে, বন্ধু একজন প্রাণী এবং সে সাথে পড়াশোনা করা, এটা একটা কাজ। তো প্রাণীর পরে কাজ আছে, এই জন্য ওইটার মাঝে তো বসে, সেটার অর্থ হইছে এবং। নিচে খেয়াল করেন, আমরা কি বলছি, যদি কোনো ব্যক্তি বা প্রাণী থাকে এরপর কাজ থাকে, তাহলে তো এর অর্থ হবে সাথে। কিন্তু নিচে নোটটা খেয়াল করেন, একা একা কোনো কাজ করলে তো পার্টিকেল বসবে না। মানে একটা প্রাণী থাকার পর সামনে একটা কাজ থাকলেও সেই প্রাণীটা যদি আপনি একা হন, নিজে হন, মানে প্রাণী বলতে ব্যক্তি বলা যায়, যদি কোনো ব্যক্তি থাকে, ব্যক্তির পর সামনে কাজ থাকে, তো সেই ব্যক্তিটা যদি আপনি একা হন, নিজে হন, তখন আর সেইটার মাঝে তো বসবে না। নিচের উদাহরণটা দেখেন, ওয়াতাশি ওয়া আমি, হিতরিদে, এই হিতরিদে মানে হচ্ছে একা, হিতরিদে টোটালটাই একটা শব্দ। আমি একা, উচিয়ে বাড়িতে, কাইরি মাস ফিরবো, আমি একা বাড়িতে ফিরবো। তাহলে এখানে দেখেন উল্লেখ আছে যে হিতরিদে একা, একা বাড়িতে ফিরবো। তাহলে একা, উনিও তো একজন ব্যক্তি, বাড়িতে ফিরবে এটাও একটা কাজ। তো ব্যক্তি আছে, এরপর কাজ আছে, কিন্তু এখানে কোনো তো বসে নাই। কেন বসে নাই, আমাদের এই নোটটা মনে রাখতে হবে। একা কোনো কাজ করলে তখন এই তো পার্টিকেল বসবে না। এখন দেখেন, ওই যে বলছিলাম যে তো এটার অর্থ সাথে হয় এবং হয়। কখন সাথে হবে এবং কখন এবং হবে সেইটা নিচে একটু খেয়াল করেন। যদি আমরা দেখি যে দুইটা নাউনের মাঝে, নাউন অন এবং হচ্ছে নাউন টু, মানে দুইটা নাউনের মাঝে তো বসে, তখন সেটার অর্থ হবে এবং। আর যদি আমরা দেখি যে একটা নাউন আছে এবং তারপর একটা ভার্ব আছে, মানে কাজ আছে, তখন ওই তো এর অর্থ হবে সাথে। এখন এই নাউন ওইটা ব্যক্তি বসতে পারে বা ওইটা কোনো প্রাণী বসতে পারে। আপনি সহজে মনে রাখবেন, দুইটা নাউনের মাঝে তো বসলে তখন হবে এবং, আর একটা নাউন একটা ভার্বের মাঝে তো বসলে তখন অর্থ হবে সাথে। ৫ নম্বর রুলসটা, এইটা অ্যাকচুয়ালি একটা শব্দ, এইটা গ্রামার মনে না করলেও হয়। এখানে লেখা আছে ইৎসু, ইৎসু মানে কবে বা কখন, প্রশ্ন করার জন্য এটা ব্যবহার করা হয়। দেখেন লেখা আছে ইৎসু মানে হচ্ছে কখন, ইকিমাস্কা যাবেন, কখন যাবেন। তাহলে এখানে ইৎসু অর্থ হচ্ছে কখন। আবার লেখা আছে তানজোইয়োবি, তানজোইয়োবি অর্থ হচ্ছে জন্মদিন, তানজোইয়োবি ওয়া জন্মদিন, ইৎসু দেস্কা কখন, এই দেস্কা এটা প্রশ্ন করার জন্য আসছে, আর এই ইৎসু মানে হচ্ছে কখন, জন্মদিন কখন। আবার লেখা আছে কারে ওয়া অর্থ হচ্ছে সে বা তিনি, ইৎসু কখন, কি মাস টাকা এসেছে, সে কখন এসেছে, এটা পাস্ট টেন্স, সে কখন এসেছে। তাহলে এই ইৎসু মানে হচ্ছে কখন। তো সহজ কথা হচ্ছে ইৎসু মানে কবে বা কখন, এটা শব্দ আকারে বললেই হয়। তবে মনে রাখবেন যে ইৎসুর পর নেই পার্টিকেল বসে না। আমরা জানি যে নির্দিষ্ট সময় থাকলে সেখানে নেই পার্টিকেল বসাইতে হয়, কিন্তু মনে রাখবেন ইৎসুর পরে নেই পার্টিকেল বসে না। আমাদের ৬ নম্বর রুলসটা হচ্ছে ইও, এটা বাক্যের শেষে বসে। কেন বসে, কোনো কিছু জোর দিয়ে বলার জন্য বাক্যের শেষে ব্যবহার করা হয়, জোর দিয়ে বলার জন্য। ধরেন আপনারে কেউ একটা কিছু জিজ্ঞেস করলো, সে জানে না, আপনি তাকে নিশ্চিত হয়ে একবারে ওভার কনফিডেন্স নিয়ে তাকে জানাইয়ে দিলেন, তখন আপনি ওই বাক্যটার শেষে ইও লাগাই দিবেন, মানে আপনি ওভার কনফার্ম, নিশ্চিত, মানে শ্রোতা জানতো না এমন একটা বাক্য আপনি তাকে জানাইয়ে দিলেন নিশ্চিতভাবে, এই জন্য ওই বাক্যের শেষে আপনি ইও লাগাইতে পারেন। অথবা আপনার কোনো একটা মতামত আপনি প্রকাশ করলেন, কেউ আপনাকে কোনো একটা বিষয়ে মতামত জানতে চাইলো বা ধারণা জানতে চাইলো, তখন আপনি আপনার নিজের একটা মতামত দিলেন, সেই মতামতের শেষে জোর দিয়ে বলার জন্য ইও ব্যবহার করবেন। তাহলে ইওটা এটা বাক্যের শেষে বসে। কেন বসে, কোনো কিছু জোর দিয়ে বলার জন্য এই ইওটা ব্যবহার করা হয়। নিচ থেকে উদাহরণ দেখেন, লেখা আছে কোনো বাসুয়া অর্থ হচ্ছে এই বাসটি, ধাক্কায়ে মানে হচ্ছে ঢাকা, ইকিমাস্কা যাবে কি, এই বাসটা ঢাকায় যাবে কি। এখন আপনি উত্তর দিলেন ইয়ে অর্থ হচ্ছে না, কোনো বাসুয়া এই বাস, ধাক্কায়ে অর্থ হচ্ছে ঢাকা, ইকি মাসেন অর্থ হচ্ছে যাবে না, কিন্তু শেষে দেখেন এই যে ইও লাগাই দিছেন, ইকি মাসেন ইও যাবে না, মানে আপনি নিশ্চিত, ওভার শিওর। আপনার জিজ্ঞেস করছিল এই বাসটা ঢাকায় যাবে কি, আপনি বলছেন না, এই বাসটা ঢাকা যাবে না, মানে আপনি ইও দিয়ে জোর দিয়ে বললেন যে না, এটা কোনোভাবেই ঢাকায় যাবে না।
আবার দেখেন নিচে আরেকটা বাক্য আছে, লেখা আছে আস্তা ওয়া আগামীকাল ইয়াসুমি দেশ। ইয়াসুমি দেশ মানে ছুটি। আমি যদি বলতাম আস্তা ওয়া ইয়াসুমি দেশ, অর্থ হইতো আগামীকাল ছুটি। কিন্তু এখানে বাক্যটা খেয়াল করেন, আস্তা ওয়া আগামীকাল ইয়াসুমি দেশ ইয়ো, আগামীকাল ছুটি, মানে আপনি একটু জোর দিয়ে বললেন। তাহলে ইয়ো এটা বাক্যের শেষে বসে, কোনো কিছু জোর দিয়ে বলার জন্য ইয়োটা ব্যবহার করা হয়। এরপরে ৭ নাম্বার। ৭ নাম্বারে একটা এক্সপ্রেশন আছে বা ছোট্ট একটা বাক্য অংশ আছে, সো দেসনে, যেটার বাংলা অর্থ হবে হ্যাঁ তাই। এটা একমত পোষণ বা সহানুভূতি প্রকাশের ক্ষেত্রে ব্যবহার করা হয়। জাপানি ভাষায় তারা কথা বলার মাঝে প্রচুর ছোট ছোট এক্সপ্রেশন বা বাক্য অংশ ব্যবহার করে, বিভিন্ন সিচুয়েশন বা পরিস্থিতির উপর ডিপেন্ড করে। এইটাও সেরকম একটা এক্সপ্রেশন বলতে পারেন, সো দেসনে, হ্যাঁ তাই। সম্মতি বা সহানুভূতি প্রকাশের জন্য ব্যবহার করা হয়। নিচ থেকে উদাহরণ দেখেন, খিয়োওয়া অর্থ হচ্ছে আজ ই ভালো, দেঙ্কি দেঙ্কি মানে আবহাওয়া, খিয়োওয়া আজ ই দেঙ্কি দেসনে, আজ ভালো আবহাওয়া তাই না। দেখেন শেষে একটা নে আছে, এইটা কিন্তু আমরা পড়ছিলাম গত অধ্যায়ে, মানে অধ্যায় 4-এ পড়ছিলাম। এখানে লেখা ছিল শুধু নে। এই নে এটারও অর্থ হবে তাই না, কিন্তু এইটা দিয়ে প্রশ্ন করা বোঝায়, তাই না? সম্মতি বা সহানুভূতি প্রকাশে ব্যবহার করা হয়। মানে শুধু নে এইটাও সম্মতি সহানুভূতি প্রকাশে ব্যবহার করা হয়। সো দেস নে এইটাও সম্মতি বা সহানুভূতি প্রকাশে ব্যবহার করা হয়। কিন্তু নে এটার অর্থ হবে তাই না, আর সো দেস নে এটার অর্থ হবে হ্যাঁ তাই। নে এটা প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয়, আর এই সো দেস নে বলতে পারেন এটা উত্তর দেওয়ার জন্য ব্যবহার করা হয়। তাহলে আমাদের প্রশ্নটা ছিল, আবার উদাহরণে চলে যাচ্ছি, খিও ওয়া আজ ই ভালো, দেনকি দেসনে আবহাওয়া তাই না। প্রশ্ন করছে আজ ভালো আবহাওয়া তাই না, উনি উত্তর দিছে সো দেসনে, হ্যাঁ তাই। হ্যাঁ আপনি যা বলছেন সেটাই ঠিক, মানে আপনার সাথে আমি একমত, হ্যাঁ তাই। আবার নিচের উদাহরণটা দেখেন, দ্বিতীয় উদাহরণটা, কাঞ্জি ওয়া, কাঞ্জি মানে কাঞ্জি, জাপানিজ ভাষার কাঞ্জি। কাঞ্জি ওয়া জুমুকাশি মানে হচ্ছে কঠিন, কাঞ্জি কঠিন, দেস নে, নে দিয়ে বোঝায় তাই না। দেখেন এই যে নে দিয়ে এখানে প্রশ্ন করা বোঝাচ্ছে তাই না। উনি উত্তর দিছে সো দেস নে, হ্যাঁ তাই। হ্যাঁ আপনি যেটা বলছেন সেইটাই। তাহলে আমরা দেখলাম নে এইটার অর্থ তাই না, প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয়, আর সো দেস নে, হ্যাঁ তাই, এইটা উত্তর দেওয়ার জন্য ব্যবহার করা হয়। কিন্তু এই দুইটা গ্রামার দিয়ে সম্মতি অথবা সহানুভূতি প্রকাশ করা হয়। এই ছিল আজকের মতো গ্রামার। আশা করি আপনারা ক্লাসটা দেখে উপকৃত হবেন। যদি উপকৃত হয়ে থাকেন এবং হন, তাহলে অন্যদের সাথে ক্লাসটা শেয়ার করতে ভুলবেন না। এবং আমাদের পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য হানা একাডেমির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আর আপনারা বাসায় শুধু ভোকাবুলারি এবং গ্রামারই দেখবেন না। মিনানো নিহঙ্গ বইয়ের অন্যান্য যে টপিকগুলো আছে, বুংকেই, রেইবুন, কাইওয়া, রেনশু, তারপর হচ্ছে মুন্দাই, এই টপিকগুলোও আপনারা বুঝে বুঝে সমাধান করার চেষ্টা করবেন। আপনি যদি মিনানো নিহঙ্গ বইটা ভালোভাবে বুঝে বুঝে সমাধান করতে পারেন, তাহলে পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল করতে পারবেন।